আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে খুব ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা গণিত বইটি খাতা কলম সামনে রাখো সবাই, ঠিক আছে? আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথমেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হোসনে আরা হ্যাপি, সহকারী শিক্ষক, হজরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়। আমি দশম শ্রেণীর গণিত বিষয় থেকে ত্রয়োদশ অধ্যায়ের উপরে আজকের পাঠটি নেওয়ার চেষ্টা করছি। তোমরা চেষ্টা করো আমার সাথে পাঠে সক্রিয় অংশগ্রহণ করো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো আজকে টপিকস হবে গুণোত্তর ধারা। তো শিক্ষার্থীরা, তোমরা গুজব শুনেছো কখনো বা গুজব ছড়িয়েছো কখনো? হ্যাঁ, গুজব কিন্তু আসলে ছড়ায়, তাই না? হ্যাঁ, ধরো তুমি তোমার ফ্রেন্ডদের মধ্যে এক ফ্রেন্ড, মানে গুজব মানে কি? গুজব মানে হচ্ছে মিথ্যা কথা, ঠিক আছে? তুমি যেটা সত্য না সেটাকে তুমি ছড়িয়ে দিচ্ছ এবং সবাই জেনে যাচ্ছে ধীরে ধীরে। এটা হচ্ছে গুজব। কোনো সত্যতা নাই, কিন্তু সবাই শুনছে, সেটা সবাই জানতে পারছে যে হ্যাঁ এটা ঘটেছে, আসলে ঘটেনি। এটাকে বলা হয় গুজব। তাহলে এমন গুজব যখন ছড়ে যায় তখন কিন্তু সবাই আসলে বিশ্বাস করতে বাধ্য হয়ে যায় যে এতজন জানে, তাহলে নিশ্চয়ই সত্যি। সেজন্য এটাকে বলা হয় গুজব। তাহলে আমরা সকাল 8টায় একজন ব্যক্তি বলছে গুজবটি, ঠিক আছে? সকাল 8:15 আরো 3জন ব্যক্তি বলছে গুজবটি। সকাল 8:30 প্রতিজনে 3জন করে বাড়ছে, দেখেছ? হ্যাঁ, 9জন হয়ে গেল। সকাল 8:30 9জন হয়ে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি একজনে 3জন করে বাড়ছে, ঠিক আছে? তাহলে তোমরা এখন হিসাব করে আমাকে বলো তো, সকাল 10টায় কতজন গুজবটি শুনবে? বলতে পারবে সকাল 10টায় কতজন গুজবটি শুনবে? হ্যাঁ, আমরা এটিকে একটি গাণিতিকভাবে রূপ দিতে পারি। গাণিতিকভাবে যদি আমি রূপ দিই তাহলে এটি আসবে 1 + 3 + 9 + ... তার মানে আরো হবে। এখন এই ধারাটিকে আমরা কি বলবো? এটি একটি ধারা, তাই না? এই ধারাটিকে আমরা কি বলতে পারি? এটা কি আমরা জানি যে ধারা দুই রকম, একটি সমান্তর ধারা এবং একটি গুণোত্তর ধারা। তো এই ধারাটি আসলে কি ধরনের ধারা? দেখো তো, 1 + 3 + 9, তার মানে 1 + 3, আমরা কি 3 থেকে 1 যদি মাইনাস করি 2 হচ্ছে, 9 থেকে 3 মাইনাস করলে 6 হচ্ছে। তাহলে কিন্তু মিলছে না, কোনো সাধারণ অন্তর পাচ্ছি না আমি। এখন যদি আমি ভাগ করি 3/1, এটাকে পাচ্ছি আমি 3, আবার 9/3 এটাকে পাচ্ছি 3। তাহলে আমার এটা একটি গুণোত্তর ধারা পাচ্ছি, তাই না? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমাদের আজকের পাঠ আমরা এখান থেকে পেয়ে গিয়েছি, গুণোত্তর ধারা। আমরা আজকে আলোচনা করব গুণোত্তর ধারা নিয়ে। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা গুণোত্তর ধারা কি বলতে পারবে, গুণোত্তর ধারার প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করতে পারবে, গুণোত্তর ধারার পদ নির্ণয় করতে পারবে। ঠিক ওই ছবিটিতে আমরা চলে যাচ্ছি। সেই ছবিটি থেকে আমরা দেখেছি যে একজন প্রথমে গুজব ছড়িয়েছে, তারপর 3জন ছড়িয়েছে, তারপর 9জন ছড়িয়েছে, তাই না? ধীরে ধীরে এভাবে পারবে। তার মানে 9-এর পরে কতজন আসবে? দেখো নিচে একটি ধারা দেওয়া আছে, 1 + 3 + 9 প্লাস প্রশ্নবোধক চিহ্ন প্লাস প্রশ্নবোধক চিহ্ন প্লাস ... তার মানে আমার পরবর্তী দুটি পদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে বের করব? এখানে দেওয়া আছে প্রথম পদ 1, প্রথম পদ কত দেওয়া আছে? 1, এবং
দ্বিতীয় পদকে আমি যদি প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে 3 ভাগ 1 কত আসছে 3। আবার তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি তাহলে কত আসছে 9 ভাগ 3 কত আসছে 3। চতুর্থ পদকে যদি তৃতীয় পদ দিয়ে ভাগ করি একইভাবে কত আসবে 3 করে আসবে। যদি তাই আসে তাহলে আমার সাধারণ অনুপাত কত হবে? সাধারণ অনুপাত 3। সাধারণ অনুপাত 3। প্রথম পদ 1, সাধারণ অনুপাত 3, দ্বিতীয় পদ 3 ইকুয়াল টু 1 ইন্টু 3 লেখা যায়, তাই না? এই যে দ্বিতীয় পদ তো 3 দেওয়া আছে, দ্বিতীয় পদ 3 কিন্তু দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে 1 থেকে 3 হচ্ছে, তারপর 3 থেকে 9 হচ্ছে। 9 থেকে কত হবে বলো তো? প্রতিজনে আমরা 3 জন করে যদি বাড়াই তাহলে দেখো 1 কে 3 দিয়ে গুণ দেওয়াতে 3 হয়েছে, আবার 3 কে 7 দিয়ে গুণ দেওয়াতে 3 কে 3 দিয়ে গুণ দেওয়াতে 3 3 9 হয়েছে, আবার 9 কে 3 দিয়ে গুণ দিলে কত হবে? হ্যাঁ, এখানে 27টা হবে। ঠিক আছে, এখানে 27টা ব্যক্তিকে দিতে হবে, মানুষ দিতে হবে, তাহলে আমরা এখানে পরবর্তী পদটি পাবো। ঠিক একইভাবে এতজন এভাবে গুণন করে করে বের করার চেয়ে আমরা একটি সূত্র তৈরি করে ফেলি, তাই না? চলো, যেহেতু আমার প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3 কে আমরা লিখতে পারি 1 ইন্টু 3, কারণ পূর্বের পদের সাথে 3 গুণন করে আমি 1 ইন্টু 3 করছি। 1 ইন্টু 3 ইকুয়াল টু 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1। ঠিক আছে, এবং তৃতীয় পদ 9, তৃতীয় পদ যদি 9 হয় এটাকেও আমি এভাবে লিখতে পারি 1 ইন্টু 3 স্কোয়ার, এবং 1 ইন্টু 3 স্কোয়ার মানে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু আমি লিখতে পারি, হ্যাঁ এভাবে লিখতে পারি। ঠিক তেমনি চতুর্থ পদও আমি এভাবে লিখতে পারি, তাই না? চতুর্থ পদ 27, যে আমরা যেহেতু বললাম 3 নং 27, 3 দিয়ে গুণন দিলেই আমরা পরবর্তী পদ পাচ্ছি, তাহলে 27কেও আমি এভাবে লিখতে পারি। তাহলে এভাবে করে করে আমি আমার যেটা প্রয়োজন হবে তততম পদই কিন্তু বের করতে পারবো। তাহলে যদি আমি এটাকে সূত্রে দাঁড় করাই, n তম পদ, n এর মান তো যে কোনো হতে পারে, ঠিক আছে? তুমি n এর মান তোমার প্রয়োজন অনুসারে বসাতে পারো। n এর n তম পদ ইকুয়াল টু 1 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এটি হচ্ছে সূত্র। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত r হলে n তম পদ হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1। আবারও বলছি, গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত r হলে n তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে n তম পদের সূত্র। তো ক্লিয়ার শিক্ষার্থীরা? n তম পদ নির্ণয়ের সূত্রটি লিখে নাও খাতায়। তো এখানে একটি ঝুড়ি দেখতে পাচ্ছি, সংখ্যার ঝুড়ি, অবশ্যই এটি একটি সংখ্যার ঝুড়ি, দেখাই যাচ্ছে 2, 4, 9, 27, এখানে বিভিন্ন রকমের সংখ্যা আছে। তো এখান থেকে আমি সংখ্যা নিচ্ছি একটি একটি করে, 2, 4, 8, 3, 9, 27 সংখ্যা, কিছু সংখ্যা নিয়ে নিলাম। তো এখান থেকে সংখ্যা নিয়ে আমি আবার একটি ধারা তৈরি করলাম, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস ডট ডট সমান কত। তার মানে এটি একটি কি ধারা? দেখো তো এটি একটি কি, কোন ধারা পড়ছে? এটি গুণোত্তর ধারা না সমান্তর ধারা? একটু টেস্ট করে দেখো তো কি ধারা এটি। হ্যাঁ, এটি কি হবে? ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত কত, ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। একটু আগে আমি যে আলোচনা করলাম ঠিক সেই আলোচনা থেকে এই প্রশ্নটা তোমরা করো। 10 মিনিট সময় পাচ্ছ তোমরা, 10 মিনিট, ঠিক আছে? এটা করো। তো তোমাদের জন্য আরো কিছু কাজ রাখছি আমি। তোমাদের যেহেতু গণিত বিষয়, তোমাদের প্র্যাকটিস যত বেশি করবে তোমরা তত বেশি শিখতে পারবে এবং তত বেশি দক্ষ হবে গণিতে। তো তোমরা যেহেতু চ্যাপ্টারটা নতুন
শুরু করেছি। তোমাদের আরও বেশি প্র্যাকটিস লাগবে, অবশ্যই বাসায় করবে, তবে ক্লাসেও তোমাদের কিছু প্র্যাকটিস করতে হবে। এটি তোমাদের এখন শ্রেণীর কাজ, তোমাদের দলগত কাজ করার সুযোগ নেই, তোমরা এখন এককভাবেই করবে। আমি এখানে 5টি প্রশ্ন দিয়েছি, 5টি প্রশ্নই ছোট ছোট প্রশ্ন, শুধুমাত্র একই রকমের প্রশ্ন প্রত্যেকটাই। ওই যে বললাম প্র্যাকটিসের জন্যই তোমাদের এখন আসলে এগুলো দেওয়া। তোমরা যেহেতু একটি নতুন সূত্র শিখেছো, যে n-তম পদ নির্ণয়ের সূত্রটা, ওই সূত্রটাতে জাস্ট এখানে বসিয়ে দিবে। ঠিক আছে? প্রথম প্রশ্ন, 1 + 3 + 9 + ডট ডট ধারাটির অষ্টম পদ কত? দ্বিতীয় প্রশ্ন, 4 + 8 + 16 + ডট ডট ধারাটির সপ্তম পদ কত? তৃতীয় প্রশ্ন, 4 + 12 + 36 + ডট ডট ধারাটির পঞ্চম পদ কত? 4 নং প্রশ্ন, 3 + 6 + 12 + ডট ডট ধারাটির নবম পদ কত? পঞ্চম প্রশ্ন, 6 + 12 + 24 + ডট ডট ধারাটির ষষ্ঠ পদ কত? তো কাজটি করো, তোমাদের জন্য সময় 15 মিনিট। ঠিক আছে? 15 মিনিট পরে আমি ফিরে আসছি ক্লাসে। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। তো নিচের ছবি দেখে গুণোত্তর ধারা চিহ্নিত করো। এখানে কিছু ধারা দেওয়া আছে। প্রথম একটি ধারা দেওয়া আছে 1, 3, 5, 7, 9, 11, 13, অথবা আমি উপর থেকে যদি ধরি বলতে পারি 13, 11, 9, 7, 5, 3, 1। এটি একটি ধারা। তো এই ধারাটি কি ধারা? কোন ধারা? সমান্তর ধারা না গুণোত্তর ধারা? ঠিক আছে? এবার এটা কি গুণোত্তর ধারা? মানে জাস্ট শুধু গুণোত্তর ধারাটা চিহ্নিত করবে। তারপর নিচে একটি ধারা দেওয়া আছে r² r³ এটি একটি ধারা প্লাস ডট ডট। ঠিক আছে? তো এটি কি গুণোত্তর ধারা? তারপরে আরেকটা চিত্র আছে, ডায়াগ্রাম আছে 3টা। তো প্রথম ডায়াগ্রামে আছে 3টি, দ্বিতীয় ডায়াগ্রামে আছে 5টি, তারপরে ডায়াগ্রামে আছে 7টি। ঠিক আছে? তো এটি কি ধারা? কোন ধারা? গুণোত্তর ধারা নাকি? এরপরে নিচে একটি আছে ধারা 1, 3, 6, 10, 15, 21। এটি কোন ধারা? গুণোত্তর ধারা কিনা? ঠিক আছে? এই ধারাগুলো দেখে তোমরা চিহ্নিত করো যে এখানে কোনটি গুণোত্তর ধারা এবং কোনটি গুণোত্তর ধারা নয়। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের গুণোত্তর ধারার উপরে আলোচনা এতটুকুই থাকবে আজকে। তো আজকের আলোচনা থেকে আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে কাজটি করবে। আগে আজকের আলোচনাগুলো, আজকে ক্লাসে যেগুলো করা হলো সেগুলা রিভিউ করে নেবে, একটু প্র্যাকটিস করে নেবে, তারপরে তোমরা বাড়ির কাজটি বাসায় করবে। ঠিক আছে? তো প্রশ্নগুলি লিখে নাও। প্রথম প্রশ্ন, 128 + 64 + 32 + ডট ডট ধারাটির নবম পদ কত? দ্বিতীয় প্রশ্ন, 4 + 7 + 10 + 13 + ডট ডট ধারাটির কোন পদ 301? তো এই দুটো প্রশ্ন রইল তোমাদের বাড়ির কাজ। তোমরা অবশ্যই করবে এবং আগামী ক্লাসে দেখাবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, নিজের যত্ন নিবে, পরিবারের যত্ন নিবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সকলকে।